কাজে এটা তো তাদেরকে আমি স্যালিউট করব। কালকে যারা রাজু ভাস্কর্য এই কথা বলে তাদেরকে আমি স্যালিউট, এই সন্তানেরা তোমরা লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু নিয়ে তোমরা বেঁচে থাকো, তাদেরকে স্যালিউট করব। কিন্তু এই কথাটা কি আজকেই প্রথম হইল, নাকি 16ই ডিসেম্বর কেন্দ্রিক জামাতের পত্রিকায়, শিবিরের পত্রিকায় লেখা হয়েছিল যে যারা যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করতে পারে? এটা কি কারা একদিন বলছে কথাটা জামাত? আমি তো বলি এই দেশে কেউ দোষী না, দোষী একমাত্র জামাত। যে জামাত একটা কালো শক্তি। এখন যারা এই দেশের 54 বছরের রাজনীতিতে যাদের শিক্ষা হয় না, এখন একটা সুযোগের সুবিধায় একটা তাদের সুসময়ে যারা ইউনিভার্সিটি দখল, বিশ্ববিদ্যালয় দখল করছে, প্রশাসন দখল করছে, সচিবালয় দখল করছে, যারা ব্যাংক দখল করছে, সবকিছু দখল করে নিয়ে এখন যারা মনে করতেছে 10% ভোট নিয়ে 100% ভোটকে আমরা এই দেশে লিড করব, আমরা নেতৃত্ব করব, তারা নির্বাচনও চায় না এবং নির্বাচন না চায় 54 বছর আগে ফিরে যেতে চায়। ওই আমি গত 10 মাস যাবত যা দেখতেছি, এই যে সংস্কারের কথাটা শুধু নির্বাচন, একটা সঠিক নির্বাচনকে, জনগণের অধিকার নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা হিসাবে আমি এটাকে দেখি। 2 হলো এখন যা চলতেছে বাংলাদেশে, ওনারা যা করতেছে, একটা ইলেকশন ওনারা দিয়ে দিবেন, ওনাদের কাজ শেষ করতে আমার মনে হইতেছে এইটা হলো 2025 সাল, এটা 50 সালে গিয়েও শেষ হবে, 2050 সালে। আমাদেরকে তো বোকা ঠাউরায় লাভ নাই, আমাদের তো অভিজ্ঞতা হয়েছে। ওনারা যে যে কাজ হাতে নিছে এবং সেই হাতে নেওয়ার জন্য ওনারা যে কর্মকাণ্ড করতেছেন, এই কর্মকাণ্ড খুব দ্রুত শেষ হবে বলে আমি মনে করি না। এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের নেতা, স্থায়ী কমিটির সদস্য বিএনপির জনাব খসরু সাহেব যে কথা বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব খুব যৌক্তিকভাবে কথাটা বলেছেন যে এইটা দীর্ঘায়িত করার জন্য হচ্ছে এবং দীর্ঘায়িত হলে মানা হবে না। কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য হচ্ছে বলে মনে করেন আপনি? এটা এই দেশে যারা বিশ্বাস করে না, যারা স্লোগান দেয় গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাঁই নাই বা অমুকের ঠাঁই নাই, বা ওই কি কাদের মোল্লার বাংলায়, ওদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এই দেশটা 71 সনে যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েছিল, এই ফাউন্ডেশনে যারা বিশ্বাস করে না তাদেরকে সময় এবং সুযোগ দেওয়ার জন্য এই কাজটা চলছে, দীর্ঘায়িত করা হচ্ছে। এই দেশে খুব সুস্পষ্টভাবে এখন যে জায়গাতে এসে দাঁড়াচ্ছে, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথাটা বলছি, সেটা হলো বাংলাদেশ এখন 71-এর স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে, মুক্তিযুদ্ধের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে। আপনি মুক্তিযুদ্ধ চান না তা চান, 71 বিশ্বাস করেন কি করেন? এটা তো গত 16 বছরও ছিল, আওয়ামী লীগ তো এটার উপরেই রাজনীতি করেছে। কোনটা? যে 71 বছর এটা ছিল, করেন কি করেন না, আপনি হয় 71-এর পক্ষে অথবা আমি এটাই বলি, আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। হাসিনা অপরাধ করছে তার ফাঁসি হবে, আওয়ামী লীগ অপরাধ করছে ফাঁসি, কিন্তু আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। আপনি আওয়ামী লীগ ফেল করছে বা আওয়ামী লীগ অপরাধ করছে বলে মুক্তিযুদ্ধকে অপরাধী সাজাইবেন, সেটা কিন্তু আওয়ামী লীগের সাথে অপরাধ না। আওয়ামী লীগ তো 71-এর কথা বলে করছে, সেটা তারা যদি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, তো তারা যদি নিজেরা লাভবান হয়ে থাকে সেটা তাদের অপরাধ, এটা মুক্তিযুদ্ধের কোনো অপরাধ না। কাজে এখন যারা বলতেছে যে 71-এর মুক্তিযুদ্ধ বাইটা হয়ই নাই, 47 হইল আসল। আজকেও দেখছি আমি জিন্নার ছবি দেখানো হয়েছে যে 47টাই সঠিক ছিল, এইটার থেকে একটা ধারাবাহিকতায় না 47টা সঠিক ছিল না, 47টা ভুল প্রমাণিত হয়েছে 52-তে। জাতিসত্তার যে প্রশ্ন, যে ধর্মভিত্তিক জাতিসত্তায় রাজনীতি রাষ্ট্র হতে পারে না, জাতিসত্তা হবে নৃতাত্ত্বিক জাতিসত্তা, তার উপরে 23 বছর সংগ্রাম হয়েছে এবং 71 সনে যুদ্ধ হয়ে বাঙালি জাতিসত্তার উপরে যুদ্ধটা হয়েছে এবং বাঙালির একটা রাষ্ট্র হয়েছে। কিন্তু বাঙালির পরবর্তী সময়ে দেশে যারা আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা রাষ্ট্রসত্তায় বাংলাদেশি হিসাবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করছি, খুবই ক্লিয়ার কথা। কিন্তু এখন যারা স্লোগান দিচ্ছে যে এটা গোলাম আজমের বাংলা, এইটা যারা স্লোগান দিচ্ছে এটা অমুকের বাংলা, এইটার সঙ্গে
গোলাম আজমের বাংলা হইলে এর পরের স্লোগানটাই হইল কায়েদ আজমের পাকিস্তান, এহিয়া খানের পাকিস্তান, টিক্কা খানের পাকিস্তান। এর পরের স্লোগানটা এইটা আসবে যদি এই সরকার যদি এইটার ব্যাপারে বলে কে দিছে আমরা তো দেখি নাই, আমরা তো বুঝতে পারিনি, তাহলে বুঝতে হবে এই সরকারের এর উপরে এইটার সঙ্গে এই সরকারের সংযুক্তি আছে অথবা মৌন বা প্রকাশ্য সমর্থন আছে। আমি বলবো প্রকাশ্য, যে এই স্লোগান দিতে পারে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, অথচ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে 3 দিন আগে 25 বৈশাখ জি। যে স্টেটমেন্টটা করেছে 64তম জন্মবার্ষিকীতে, হ্যাঁ 164তম জন্মবার্ষিকীতে যে স্টেটমেন্টটা করেছে বলেছে আমরা খুব গর্বিত যে একজন বিশ্বকবি আমাদের নোবেল লরিয়েট আমাদের জাতীয় সঙ্গীত লিখে, সেই জাতীয় সঙ্গীতটা যখন গাইতে গেছে তখন যে ধরনের মানে করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, অনেক সময় মনে হয় আমরা বোধহয় এমন ভুল করেছিলাম মুক্তিযুদ্ধটা করে। আপনি তো জানি না মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত। আমি যখন দেরাদুন এখান থেকে 2500 কিলোমিটার দূরে দেরাদুনের হয়ে সেই হিমালয়ের পাদদেশে 16,000 ফুট 7,000 ফিট উপরে যখন ভোরবেলায় 5টার সময় শুভে সাদেকের পরে গান গাইতাম সূর্যোদয় আমার সোনার বাংলা বুক বায়া পানি পড়ত। আবার সন্ধ্যার সময় যখন পতাকাটা নামাইতে যাইতাম পতাকাটা এই গানটা গায়ে তুলতাম, আবার পতাকাটা যখন নামাইতে যাইতাম হাজার হাজার মুক্তিযোদ্ধা এক কণ্ঠে গান গাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে 54 বছর পরে এসে যখন দেখি যারা স্লোগান দেয় এই গোলাম আজমদের নামে, যুদ্ধ অপরাধীদের নামে স্লোগান যারা দেয়, তারা যখন বলে যে জাতীয় সঙ্গীত গাওয়া যাইব না, তখন মনে হয় আসলে আপনাকে এখানে আমি একটা বিষয় স্মরণ করাতে চাই। আপনি যেই জাতীয় সঙ্গীতের আবেগের কথা বললেন, এই স্লোগানটি যে বা যারা দিয়েছিল সেই গোষ্ঠী স্লোগান দেওয়ার পর সেখানে উপস্থিত কেউ কিন্তু সেটি মানেনি, এবং গত কয়েকদিন ধরে যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রাজু ভাস্কর্য এবং দেশের বিভিন্ন জায়গায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। তার অর্থ 54 বছরে কিন্তু আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের মানুষই আমরা বেশি দেখেছি বাংলাদেশে। আপনি তো আগে কথাটা বলে ফেললেন। আমি তো বলতে চাইছিলাম জালিমের গলে আলিম হয়, কথাটা আমি বলতে চাইছিলাম তো, জালিমের গড়ে আলিম হয়। হিরণ্যকশিপুর গড়ে জন্মগ্রহণ করে ভক্ত প্রহ্লাদ, ওই কাফেরদের গড়ে যারা আল্লাহ বিশ্বাস করতো না মক্কা মদিনায়, তাদের গড়ে হযরত মুহাম্মদের সবচেয়ে বড় বড় শিষ্যরা হইছে। কাজে এটা তো তাদেরকে আমি স্যালিউট করব। কালকে যারা রাজু ভাস্কর্য এই কথা বলে তাদেরকে আমি স্যালিউট, এই সন্তানেরা তোমরা লক্ষ বছর বেঁচে থাকো, আমার আয়ু নিয়ে তোমরা বেঁচে থাকো, তাদেরকে স্যালিউট করব। কিন্তু এই কথাটা কি আজকেই প্রথম হইল, নাকি 16ই ডিসেম্বর কেন্দ্রিক জামাতের পত্রিকায়, শিবিরের পত্রিকায় লেখা হয়েছিল যে যারা যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ইচ্ছা করলে মাপ করতে পারে? এটা কি কারা একদিন বলছে কথাটা? জামাত? আমি তো বলি এই দেশে কেউ দোষী না, দোষী একমাত্র জামাত। যে জামাত একটা কালো শক্তি এখন, যারা এই দেশের 54 বছরের রাজনীতিতে যাদের শিক্ষা হয় না, এখন একটা সুযোগে সুবিধায় একটা তাদের সুসময়ে যারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দখল করছে, প্রশাসন দখল করছে, সচিবালয় দখল করছে, যারা ব্যাংক দখল করছে, সবকিছু দখল করে নিয়ে এখন যারা মনে করতেছে 10% ভোট নিয়ে 100% ভোটকে আমরা এই দেশে লিড করব, আমরা নেতৃত্ব করব, তারা নির্বাচনও চায় না এবং নির্বাচন না চায় 54 বছর আগে ফিরে যেতে চায়। ওই গোলাম আজম সাহেবদের সেই আলবদর রাজাকারের কাছে তারা ফিরে যেতে চায়, যারা মুনির চৌধুরীকে ধরে নিয়ে হত্যা করবে, যারা যারা আব্দুল আলিম মানে ওই যে চক্ষু বিশেষজ্ঞ আব্দুল আলিম চৌধুরীদের চৌকুটায় মৃত্যুবরণ করা। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার এই গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? কারণ এই সরকারের উপদেষ্টা কিন্তু প্রতিনিয়ত তাদের কথাবার্তা আমি সরকারের উপদেষ্টাদেরকে চিনি না, চিনি ইউনূস সাহেবকে, উনি মুক্তিযোদ্ধা ছিলেন না। একজন বোধ হয় শুধু মুক্তিযোদ্ধা এই গভর্নমেন্টে, তার নাম ওই যে মুক্তিযুদ্ধের যিনি যিনি উপদেষ্টা, আমি তাকে স্যালিউট করি, উনি মুক্তিযোদ্ধা, আর কেউ মুক্তিযোদ্ধা না। এবং অনেক পরিবার আছে এখানে, আমি খুব ক্লিয়ারলি বলতে পারি, এখন আর বলতে চাই না, অনেক পরিবার আছে যাদের বাপদাদারা এই দেশে যাতে দেশ স্বাধীন না হয় পাক বাহিনীর সবচেয়ে বড় শহুদরেরাই ছিল তাদের এলাকায়, এবং তারা অনেকে আমার কাছে আইসা জীবন ভিক্ষা চাইছে। আমি নাম কইতে পারি কিন্তু আমি বলবো না।
আমি বলে ফেলছি এই নামগুলো আগে। জি, অনেক ধন্যবাদ ফজলুল সাহেব এরা আপনাকে। হলো মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান, কাজে এরা মুক্তিযুদ্ধ রইল কি রইল না এইটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। কথা অনুযায়ী অনেকগুলো বিষয় তারা আসলে সামলাতে ব্যর্থ হয়েছে, এবং আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সরকারের সময় মুক্তিযুদ্ধের যেই স্পিরিট কিংবা চেতনা সেটা নানা জায়গায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এই মুহূর্তে আসলে দেশের জন্য কি জরুরি? আমি আরো বলি আপনাকে, ধরেন মুক্তিযুদ্ধ, আমি তো বলছি আপনি জামাই আদরে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলাম, হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা গাজা আমাদের ভাইদের সাথে এত সুন্দরভাবে করে দিলেন। ঠিক দেখেন, ইসলামের নামে যারা এই দেশে যারা মূলত ইসলাম যারা আনলো, সেই সুফিবাদীরা, আহলে সুন্নাতুল জামাত, সেই খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শাহ সুলতান থেকে শাহজালাল থেকে ধরে শাহ পরান বাইজিদ বুস্তামি, খান জাহান আলী থেকে যারা এই দেশে ইসলাম আনলো সুফিবাদের মাধ্যমে, লাখ লাখ লোককে আপনি আটকাইলেন রাস্তায়। আর যারা ঢাকা শহরে আসলো তাদেরকে এমন ধরনের ঘটনা ঘটাইলেন, কোথাও আপনি স্থান দিলেন না, দাঁড়াইতে দিলেন না। একই ইসলাম, কিন্তু ইসলামে তো 5টা জিনিস মূল: কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে কেউ যাবে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে, কেউ যাবে ইস্তেমায়, কেউ যাবে বনে জঙ্গলে আল্লাহরে পাওয়ার জন্য। এইখানে যে আমাদের সরকারের যে দ্বিচারিতা, নারী দেখেন, নারী আন্দোলন নিয়ে যে দ্বিচারিতা শুরু হয়েছে, নারীকে যেভাবে কথা বলছে মৌলানা সাহেব নামদারি মুফতিরা, যে যারা নারী কমিশনে যারা এইটাকে উপস্থাপন করছে তাদের মধ্যে অনেকেই বেশ্যা আছে, পতিতা আছে। তারা তো এই সেটা নিয়ে আসলে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়েছে। আরে ভাই, আপনি খালি দুঃখ প্রকাশ করার মধ্যে আছেন। এদেরকে কি করা উচিত? কি করা উচিত বলেন ফজলুল ভাই, কি করতে হবে আসলে এদেরকে? এদেরকে কি করা হবে? এদেরকে ঠিক আছে, দে উইল কাম, টাইম উইল কাম, এন্ড দি টাইম উইল আসবে। যারা আমার মা, যারা মেয়ের পেটে, মহিলার পেটে জন্ম, নারীর পেটে জন্মগ্রহণ করে যারা নারীকে বেশ্যা বলে কারণে অকারণে, সেই মা তাকে পেটে ধরা উচিত হয় না, বা সেই মায়ের পেটে তার থাকা উচিত হয় নাই। এবং এখনের মায়েরা যারা আছে তাদের ঘরেও যারা আছে, মৌলানা মৌলভী সাহেবরা, মোল্লা মুন্সিদের ঘরে, সবাইকে আমি বলবো, মায়েরা তোমরা এদের বাচ্চা পেটে নিও না। তোমাদেরকে এরা খুব হেকারত নজরে, খুব নিচু নজরে তোমাদেরকে দেখে, বাজে কথা বলে। ডোন্ট ডু দিস। আফগানিস্তানে 51% বিচারক ছিল এই আল কায়দার আগে, 61% ছিল মাস্টার শিক্ষক, এখন একজনও নাই। ক্লাস 5 এর পরে পড়তে হইলে লুকায় পাকিস্তানে আসতে হয়। এই দেশটাকে আমরা চাই? এই দেশটা আমরা চাই না। আমরা চাই ওই যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, নারী এবং নর সমানে সমান, কেহ কারে নাহি জিনে সমানে সমান, ভাই আর বোন, স্বামী স্ত্রী, মা আর সন্তান, সব সমানে সমান। আমি আর একটা কথা বলি, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলতেছেন, শুধু আমাকে একটু কথা বলতে দেন। আমার কাছে কিন্তু 1 মিনিটই কম, আক্কার গড়িটা ধরেন। আমার কাছে কিন্তু হাজার হাজার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ আসে, কথা বলে। তারা বলে তারা যে এসব করতেছে 71 নিয়ে, 71-এর ব্যাপারে আমরা যদি এই দেশে জাগো 71 নামে যদি আমরা কোনোদিন সোহরাওয়ার্দী উদ্যানে বা প্রেস ক্লাবে বসে যাই, তাহলে তো তারা কি এটা এই সরকার সামলাইতে পারবে? দেশটাকে কি তারা এই জায়গাতে নিতে চায় যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের মধ্যে একটা সিভিল ওয়ারের দিকে যাবে? যে কথাটা ওই যে মাহফুজ আলম, এই ছেলেটা দেখছি এখন আবার ভালো ভালো কথা কয়। এই ছেলেটা একবার সবাই বলেছে, মাহফুজ, আসিফ, নাহিদ, সবাই বলেছে। এই ছেলেটা কিন্তু বলছে 3 দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধের দিকে যাবে, কিন্তু এখন ছেলেগুলা ভালো কথা বলতেছে। আমি তো সেই কারণেই বলছি যে যারা স্লোগান এখন দিচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ চাই, 71-কে আমরা সবচেয়ে বেশিও করি, তারা আমার আয়ু নিয়ে বেঁচে থাকুক। কিন্তু যদি এই দেশটাকে মুক্তিযুদ্ধ এবং তার বিরোধীদের মধ্যে বিভাজন করা হয়, এই সরকার যদি উস্কান, আমি সরকারকে খুব হুঁশিয়ার করছি, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু মানুষ মাঠে নামবে।